আজকে জাহাঙ্গীর কত বড় সন্ত্রাসবাদী ছিল, দেশদ্রোহী, যে তাকে কোথায় পাওয়া গেল? শিলিগুড়ির পানি ট্যাঙ্কি দিয়ে কাঠমান্ডু দিয়ে ও যে বেরোতে পারে, একটা প্যাসেজ আছে, কোনোভাবে সেটা দিয়ে ইসলামাবাদ, কোনোভাবে সেটা দিয়ে দুবাই, কোনোভাবে সেটা দিয়ে বাংলাদেশে যাওয়া যায়। একবার যদি পায়ে হেঁটে পানি ট্যাঙ্কি দিয়ে নেপালে চলে যাওয়া যায়, ও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই সব দেখে কিন্তু পরিষ্কার যে এরা এক একটা সমাজ বিরোধী ছিল না, এরা প্রত্যেকে ছিল ভয়ানক পরিমাণে নটরাইজ ক্রিমিনাল, দেশদ্রোহী, এক একটা ছোট ছোট জঙ্গি মডিউল। মমতা অভিষেক যুক্ত যে তৃণমূল, সেখানে দুইজনই হয়তো থাকবে। মমতা তো ইভেন কোথাও কোনো সাংসদ বা বিধায়কও নয়। ওই অভিষেক টিম টিম করে সবেদল নীলমণি একজন চলবে। আজ ইন্ডিয়া জোট তাকে ডেকেছে, কালকে সেটাও হয়তো ডাকবে না, কারণ এই ইন্ডিয়া জোটকে তিনি হত্যা করেছিল 2024-এ, যিনি নিজে এই বিশ্বাসঘাতকতার আরেক নাম হিসেবে বাংলার ভারতবর্ষের রাজনীতিতে নিজেকে পরিচয় করেছেন, আইডেন্টিফাই করেছেন, তার সাথে কি হরিশ্চন্দ্রের মতো আচরণ করবে বাকিরা? আগে রক্ষা কবচ নিতে কারা ছুটেছে 15 বছরে? হয় অভিষেক ছুটেছে, মদন ছুটেছে, অনুব্রত ছুটেছে, এই যে নটোরাইজ ক্রিমিনাল গুলো বারবার ছুটেছে। তার সাথে অরূপ যুক্ত হলো। চোরের মন পুলিশ পুলিশ, ও বুঝতে পেরেছে দেওয়াল লিখনটা, যে এবার কিন্তু আমার পতন একদম সন্নিকটে। আমরা এই কথা বলতে বলতেই হয়তো দেখা যাচ্ছে শেষ রাতে ঢুকে যাবে জেলে, কারণ এরা এদের পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছে। পাপের ঘোড়া পূর্ণ করেছে বলেই আজকে এই হাইকোর্টের রক্ষা কবচ নিতে হচ্ছে দেবরাজকে, হাইকোর্টের রক্ষা কবচ জন্য ছুটতে হচ্ছে যুবরাজকে। দেবরাজ টু যুবরাজ টু অরূপ, স্বরূপ, অনুব্রত, শুভব্রত, প্রত্যেকটা তৃণমূল নেতাকে কেন আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে? ক্লাব দখল থেকে শুরু করে, যৌন কেচ্ছার থেকে শুরু করে, শ্লীলতাহানির থেকে শুরু করে, সিন্ডিকেট, চুরি, সরকারি জমি দখল, টালিগঞ্জের মানে টলিপাড়ার এই যে অরূপ স্বরূপের কুকীর্তি, তার যে দীর্ঘ ইতিহাস বেরিয়ে যাচ্ছে এবং তার যে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধটা, এই দুর্গন্ধে তো স্বরূপ তো চলে গেছে, জেলে গিয়েও বেঁচে গেছে, কারণ নাহলে মানুষ চাটনি বানিয়ে দিত। দেবরাজের পয়সা কিভাবে চ্যানেলাইজ হতো, কত কত টাকা, বলা হচ্ছে ফিরহাদ হাকিমের মেয়ের 30টা দুবাইতে হোটেল, এগুলো ন্যূনতম 1% যদি সত্যি হয়ে থাকে, তুমি বিশ্বাস করতে পারবে না এর অঙ্কের টাকার পরিমাণ কত। দেখো, একটা প্রচলিত কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। এই অরূপ স্বরূপ, এই যে টালিগঞ্জের অরূপের বাণী আর স্বরূপের রূপ, যা যা দেখানো হয়েছে, এখনো যা যা বেরোচ্ছে ঘৃণ সেই দিকগুলো, ক্লাব দখল থেকে শুরু করে, যৌন কেচ্ছার থেকে শুরু করে, শ্লীলতাহানির থেকে শুরু করে, সিন্ডিকেট, চুরি, সরকারি জমি দখল, টালিগঞ্জের মানে টলিপাড়ার এই যে অরূপ স্বরূপের কুকীর্তি, তার যে দীর্ঘ ইতিহাস বেরিয়ে যাচ্ছে এবং তার যে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধটা, এই দুর্গন্ধে তো স্বরূপ তো চলে গেছে, জেলে গিয়েও বেঁচে গেছে, কারণ নাহলে মানুষ চাটনি বানিয়ে দিত। আমি বলবো এই কথা শুনে আবার চাটনি ফাটনি বানাতে যেন না, কারণ ওটা আইন হাতে নেবেন না। ওরা যতই অন্যায় করুক, আইন মাফিক এদের শাস্তি দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বরূপ যার মতো এগুলো করতেন, অর্থাৎ মেন মাথাটা অরূপ, সেই অরূপ মেসি কাণ্ড থেকে শুরু করে কি না কাণ্ড করেছে। ওর চিত্রনাট্যের নব থেকে নবতম সংযোজনগুলো যদি আমরা বের করি, তাহলে আমরা মনে করি কয়েকটা এপিসোড পার হয়ে গেলেও ওর শেষ হবে না। এই স্বরূপ, তাকে হাইকোর্টে কেন ছুটতে হচ্ছে? দেখো, হাইকোর্টে কারা ছোটে, আগে রক্ষা কবচ নিতে কারা ছুটেছে 15 বছরে? হয় অভিষেক ছুটেছে, মদন ছুটেছে, অনুব্রত ছুটেছে, এই যে নটোরাইজ ক্রিমিনাল গুলো বারবার ছুটেছে। তার সাথে অরূপ যুক্ত হলো। চোরের মন পুলিশ পুলিশ, ও বুঝতে পেরেছে দেওয়াল লিখনটা, যে এবার কিন্তু আমার পতন একদম সন্নিকটে। এবং সেই এখন দিদিও নেই, যে দিদির যোগ্য ভাই হিসেবে ভুলভাল একটা ফর্দের মধ্যে একটা রেজিগনেশন দিয়ে কোন রকমে মেসি কাণ্ডে, আমরা এই কথা বলতে বলতেই হয়তো দেখা যাচ্ছে শেষ রাতে ঢুকে যাবে জেলে, কারণ এরা এদের পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছে। পাপের ঘোড়া পূর্ণ করেছে বলেই আজকে এই হাইকোর্টের রক্ষা কবচ নিতে হচ্ছে দেবরাজকে,
হাইকোর্টের রক্ষা কবচের জন্য ছুটতে হচ্ছে যুবরাজকে। যুবরাজ টু অরূপ, স্বরূপ, অনুব্রত, শুভব্রত, প্রত্যেকটা তৃণমূল নেতাকে কেন আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে? যেটা 15 বছরও তারা করেছে, তখন এদের বাড়তি সুবিধা ছিল, এটা জনগণের পয়সায়, জনগণের রক্ষা কবচ, পুলিশ দিয়ে এরা বেঁচেছিল। আজকে এই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এদের বিরুদ্ধে সরকারের কাছে, তোমার চ্যানেলের মাধ্যমে আমার অ্যাপিল, এরা যেন কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে গলে বেরিয়ে না যায়, যেটা ঠিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাহায্য নিয়ে দেবরাজ অদিতি মুন্সি বেরিয়ে গেছে। আজকে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে, দেবরাজের পয়সা কিভাবে চ্যানেলাইজ হতো, কত কত টাকা। বলা হচ্ছে ফিরাদ হাকিমের মেয়ের 30টা দুবাইতে হোটেল। এগুলো ন্যূনতম 1% যদি সত্যি হয়ে থাকে, তুমি বিশ্বাস করতে পারবে না এর অঙ্কের টাকার পরিমাণ কত। আমরা ডিম খাওয়া দেখছি কাদের, এই যে ডিমের মার, আমরা ডিমের মার খাওয়া দেখছি ছোট ছোট চুনিপুটিদের। যে বিধায়করা আজকে রাস্তা তৈরি করে নিল, সাংসদরাও আজকে রাস্তা তৈরি করে নিল, রাস্তা পেয়ে গেল তারা। আর ডিম খাচ্ছে কারা? পাড়ার ডনেরা। যে ডনেরা উপর লেভেলের বড় বড় নেতাদের মাধ্যমে তাদের চালনায় চালিত হয়ে জনগণকে মারত, সন্ত্রাস করত, চুরি করত, 75-25-এর ভাগ পাঠাতো, তারা কিন্তু বাঁচার চেষ্টা করে যাচ্ছে। আমরা বারবার যেটা বলছি, জাহাঙ্গীর, শওকত, শাহজাহান, হামিদুল, জাহাঙ্গীর, এই যে মুখগুলো তুমি দেখতে পাচ্ছ, এরকম হাজার হাজার মুখ, এরা কিন্তু কোনোভাবেই এরা শুধু সমাজ বিরোধী ছিল না, গুন্ডা ছিল না, ভোট লুটেরা ছিল না। এরা তৃণমূলের মমতা ব্যানার্জিকে ক্ষমতায় কলকাতায় রাখার জন্য তৃণমূলের নেতৃত্বে পুলিশের মদতে, প্রশাসনের মদতে গুম খুন করত, ভোট লুট করত, সন্ত্রাস করত, সব ধরনের নটোরাইজ ক্রিমিনাল যেগুলো কাজ করে সব করত। কিন্তু যেহেতু এদের খোলা ছাড় দেওয়া ছিল এগুলো করার, এবং বাড়তি যে ছাড়টা মমতা ব্যানার্জি ওদের দিয়ে রেখেছিল, যে তুমি আমাকে ক্ষমতায় আসীন করেছো, এবার তুমি এলাকার এক একটা রাজা, সামন্ত তন্ত্র তৈরি করো, জমিদার, ঠিক আছে? এর ফল যেটা হয়েছে, এরা পায়ের জমিটা শক্ত করেছে দেশ বিরোধী কাজকলাপের জন্য। আজকে তুমি ভাবো, শওকত তৃণমূলের একটা গুন্ডা, মমতা ব্যানার্জি তার বিধায়ককে 2016 সালে বলেছিল তুই তো বোম বাঁধিস, তোকে আমি বাস স্ট্যান্ড কেন দেবো? পুলিশ মন্ত্রী বলছে এই কথাটা, জেলে না পুরে তাকে হাস্যকৌতুক ভাবে তাকে সাথে ইয়ার্কি ফাজলামি করছে। সেই শওকতের AK-47 অস্ত্র ভান্ডার পাওয়া গেছে। আচ্ছা, এগুলো দিয়ে কি ভোট লুট হয়? ভোটটা একটা পেটো মারলেই মানুষ ঢুকে পড়ে, ভোটাররা। ভোট লুটের সাথে সাথে এরা হয়ে গেছিল দেশ বিরোধী কতগুলো জঙ্গি গোষ্ঠী, যেগুলোকে বলে মডিউল সন্ত্রাসের জঙ্গির। আজকে জাহাঙ্গীর কত বড় সন্ত্রাসবাদী ছিল, দেশদ্রোহী, যে তাকে কোথায় পাওয়া গেল? শিলিগুড়ির পানি ট্যাঙ্কি দিয়ে, কাঠমান্ডু দিয়ে ও যে বেরোতে পারে, একটা প্যাসেজ আছে, কোনোভাবে সেটা দিয়ে ইসলামাবাদ, কোনোভাবে সেটা দিয়ে দুবাই, কোনোভাবে সেটা দিয়ে বাংলাদেশে যাওয়া যায়। একবার যদি পায়ে হেঁটে পানি ট্যাঙ্কি দিয়ে নেপালে চলে যাওয়া যায়, ও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই সব দেখে কিন্তু পরিষ্কার যে এরা এক একটা সমাজ বিরোধী ছিল না, এরা প্রত্যেকে ছিল ভয়ানক পরিমাণে নটরাইজ ক্রিমিনাল, দেশদ্রোহী, এক একটা ছোট ছোট জঙ্গি মডিউল। ফলে জাহাঙ্গীর আজকে ধরা পড়েছে। একটু হলে পেতেন না, বিরয় মিশ্র যেমন করে পালিয়ে গেছিল, মেনকা গান্ধী, অভিষেকের শালী যেভাবে টুক করে বেরিয়ে চলে গেছে, আজ অব্দি তাকে দেশে ফেরানো যায়নি, সম্ভবও নয় হয়তো, এমনই করতে চলেছিল। যে নেত্রীর হাত আজকে ছেড়ে দিয়ে তোমরা বলছো বিশ্বাসঘাতকতা করে চলে যাচ্ছে, সেই নেত্রী কি তার রাজনৈতিক কেরিয়ারে একটা স্বচ্ছ ভাবমূর্তিতে কারোর সাথে সঠিক আচরণ করেছিল? কংগ্রেস থেকে বেরিয়ে গেছে, আমি ধরলাম কংগ্রেসে তার বনিবনা হয়নি, কংগ্রেস থেকে বেরিয়ে ঘাসফুল চিহ্নে, চুরি করা ঘাসফুল প্রতীকে তিনি একটি দল তৈরি করেছেন মুকুল রায়ের রেজিস্ট্রেশনে। আচ্ছা, দলটা তৈরি করার জন্য তো টাকা দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী, সে অটল বিহারীর সাথে তিনি ভালো ব্যবহার করেছিলেন। 2001 সালে কেন্দ্রের জোট সরকার থেকে হঠাৎ হাত ছেড়ে দিয়ে তিনি ভোটের ঠিক আগ মুহূর্তে, কয়েক সপ্তাহ আগে, পশ্চিমবঙ্গের 2001-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরেছিলেন। আবার যখন ল্যাজে গোবরে হয়ে হেরে গেলেন 2001-এর নির্বাচনে, হেরে গিয়ে তিনি আবার অটল বিহারীর হাত পা ধরে তিনি ঢুকলেন সংসদে, সেবার তিনি নিলেন দপ্তরহীন মন্ত্রী। একইভাবে 11 সালে কংগ্রেসের সাথে জোট করে তিনি ক্ষমতায় আসীন হলেন, তারপরে কংগ্রেসকে সাইনবোর্ড করে দিলেন। একের পর এক কংগ্রেসের বিধায়ককে কিভাবে ভাঙলেন অন্যায়ভাবে।
মানস ভুঁইয়ার থেকে শুরু করে বাইরন বিশ্বাস করেছে। তো যিনি নিজে এই বিশ্বাসঘাতকতার আরেক নাম হিসেবে বাংলার ভারতবর্ষের রাজনীতিতে নিজেকে পরিচয় করেছেন, আইডেন্টিফাই করেছেন, তার সাথে কি হরিশ্চন্দ্রের মতো আচরণ করবে বাকিরা? ফলে আজকে ওনার এটাই ভবিতব্য, এটাই পাওনা ছিল, এটাই পেয়েছেন। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মমতা ব্যানার্জির তো বোঝা উচিত ভারতবর্ষের রাজনীতিক চালচিত্রটাই কেন, সারা পৃথিবীর রাজনীতিক চালচিত্র তুমি তোমার দলটা কিভাবে চালিয়েছো। 11 সালে ক্ষমতায় আসলে বেছে বেছে শুভেন্দু অধিকারীর মতন ওই মাপের একজন জননেত্রীকে তুমি তাড়িয়ে দিলে কিভাবে? নিজের অভিষেককে অভিষিক্ত করতে, যার কোনো পলিটিক্যাল কৃতিত্বই নেই। দাদা তাহলে ইন্ডি জোটের ডাকটা কারা পাবে? এই ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদার, নাকি ফিরোজ হাকিম? ইন্ডি জোট ইতিমধ্যেই তৃণমূল 20 জন 2/3 মেজরিটির বেশি সংখ্যক তৃণমূল কিন্তু বেরিয়ে গিয়ে কাকলিদির নেতৃত্বে, এখানে ঋতব্রত মডেল, ওখানে কাকলি মডেল, এই কাকলি মডেল কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে আমরা ইন্ডিয়া জোট, এনডিএ জোটের, নট ইন্ডিয়া, এনডিএ জোটের, অর্থাৎ বিজেপির অ্যাসোসিয়েশন যে তাদের জোটের ব্লক হচ্ছি আমরা, অর্থাৎ তারা ঘোষিত বিজেপির জোট সঙ্গী, বিজেপি অ্যান্ড অ্যাসোসিয়েশনের জোট সঙ্গী। ফলে এখানে তো তাদের ইন্ডিয়া জোটে আসার জায়গা নেই, তারা আসবে না। এবার রইল মমতার হারাধনের 4 ছেলে, এই 4 ছেলেরও তুমি হিসাব করে দেখবে এরাও থাকে কিনা, কারণ বড় গাছে নোঙর লাগানোর সবারই একটা অভিলাষা থাকে। আরেকটা তোমাকে বলে দিই, দেখো আজকের যুগের রাজনীতিটা ভারতবর্ষের, এখানে আঞ্চলিক পরিচয়, আঞ্চলিক সত্তা ভিত্তিক যে আঞ্চলিক দলগুলো, রিজনাল পলিটিক্স, এরা কিন্তু সর্বভারতীয় রাজনীতির কাঠামোয় বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ আঞ্চলিক দলকে নিচ্ছে না, মানুষ সেই দলগুলোকে নিচ্ছে না। এই যে ইন্ডিয়া জোটের যে একাধিক গোষ্ঠী তুমি দেখবে, তুমি ইন্ডিয়া জোটের আজকে যারা যারা বসেছিল দিল্লিতে, কংগ্রেস বাদ দিয়ে একটা আঞ্চলিক দল তুমি দেখাও যারা বিজেপিকে হালফি করে হারিয়েছে, তারা বিজেপির কাছে হেরে গেছে। এমনকি কংগ্রেসও বিজেপিকে হারিয়ে হয়নি, কিন্তু রিজনাল পার্টি সিপিআইএম কে হারিয়েছে কেরলে, ওখানেও তাই। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে এদের কোনো রকম জনভিত্তি নেই এই মুহূর্তে। তুমি যদি এমন করো যে ইন্ডিয়া জোটের শরিক মালদায় এক ধরনের জোট করছো আর মন্টেশ্বরে আরেক ধরনের জোট করছো, মানুষ নেবে কেন? মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর সাথে এখন তো করছে, সেই মনে আছে রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা করছে পশ্চিমবঙ্গে ঢোকার পরে, মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছিল সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর যাত্রা ন্যায় যাত্রা হলো, বাংলার ভিতর দিয়ে যে অংশটুকু যাবে রাহুল গান্ধী, সেই যাত্রাটা হবে অন্যায় যাত্রা। তাহলে মানুষ কেন নেবে? যে তোমরা এখানে কোদাকুদি করছো, বিধানসভায় গোলাগুলি, আর রাস্তায় তোমরা কি কুস্তি, এখানে দোস্তি এখানে কুস্তি, কেন মানবো আমরা? ফলে এই দোস্তি এবং কুস্তির যে টানাপোড়েন, এটা কিন্তু ন্যায় মানুষ নেবে না আগামীতে। ফলে আগামীতে মমতা ব্যানার্জির দলটি, মমতা ব্যানার্জি এবং অভিষেক যুক্ত দলটি আর থাকবে না। তৃণমূল হয়তো থাকবেই, নামে থাকবে, যেহেতু তার একটা বড় অংশ তৃণমূলের এটাকে প্রতীকটাকে নিয়ে চলে গেছে, এবং আইনত তৃণমূলকে, এই নতুন তৃণমূলকে, আমি নতুন তৃণমূল কেন বলবো, এই তৃণমূলকে মমতা চ্যালেঞ্জ করতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেলেও টিকতে পারবে না, কারণ 2/3 মেজরিটি নিয়ে তারা বেরিয়ে গেছে এবং দল ত্যাগী আইনটাকে সম্মান দিয়েছে, যেটা মমতা কোনোদিন দেয়নি, বিরোধীদের থেকে এনেছে, তাদের পদত্যাগ করায়নি। ফলে আমি বিশ্বাস করি যে মমতা অভিষেক যুক্ত যে তৃণমূল, সেখানে 2 জনই হয়তো থাকবে। মমতা তো ইভেন কোথাও কোনো সাংসদ বা বিধায়কও নয়, ওই অভিষেক টিম করে সবেদল নীলমণি একজন চলবে। আজ ইন্ডিয়া জোট তাকে ডেকেছে, কালকে সেটাও হয়তো ডাকবে না, কারণ এই ইন্ডিয়া জোটকে তিনি হত্যা করেছিল 2024-এ। 19-এ যেইভাবে বিরোধী জোটকে হত্যা করে তিনি চলে এসেছিলেন, 24-এও মমতা ব্যানার্জি একইভাবে ইন্ডিয়ার জোটকে খুন করে কলকাতায় চলে এসেছিলেন। ফলে তার বিশ্বাসযোগ্যতা রাহুল গান্ধী ভুলে যেতে পারে, অখিলেশ যাদব ভুলে যেতে পারে, খাগড়েজি ভুলে যেতে পারে, মানুষ কিন্তু ভুলবে না। সিপিএম ভুলে যেতে পারে, মানুষ ভুলবে না। তিনি বারবার এইভাবে এড়িয়ে যাচ্ছেন, তার বোধহয় এখনো মগজে ঢোকেনি যে দিদিভাই আর সরকারে নেই, তার পিসি সরকারে নেই। ফলে তিনি ভেবে নিয়েছেন এখনো আমি জমিদার ওই এলাকার, রাজ্যের। এটা করবেন না,
ইমিডিয়েট সহযোগিতা করুন, তা না হলে যেসব মামলাগুলো আছে না, হাইকোর্টে গিয়েও আর পার পাবেন না। 15টা বছরের মধ্যে লাস্ট 5 বছর অভিষেক লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে একাধিক মামলায় শুধু রক্ষা কবচ নিয়েই বেঁচেছিলেন, উনি যাননি। এমনকি ডায়মন্ড হারবার মামলাটা যেটা চলছে, হাইকোর্টে মাননীয় বিচারপতি বলেছিল আপনি হয় দেখা করুন, না হলে আমি মামলাটার রায় একতরফা শোনাবো, যাননি। অর্থাৎ এই যে না যাওয়া, আইনকে মানি না, আদালতকে মানি না, এটা তার রন্ধে রন্ধে ঢুকে গেছে, ডিএনএ তে ঢুকে গেছে। তারই পরিণাম আজকে তিনি ডোন্ট কেয়ার দেখাচ্ছেন। আমি তোমাকে আবারও বলছি, এবার যদি উনি সিআইডির এই সমনকে এড়িয়ে যান, ওনাকে কেউ আর বাঁচাতে পারবেন না, কেউ না, ইন্ডিয়া জোটের কেউ না, তার দিদি ভাইও না।